আমরা আজকের এই আলোচনা পর্বে আমরা আলোচনা করব থিওরি অফ রকেট মোশন। তো এই থিওরি অফ রকেট মোশন আলোচনা করার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে আমরা এর আগের যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওতে দেখো নিউটন সেকেন্ড ল অফ মোশন দিয়েছি, নিউটনের থার্ড ল অফ মোশন দিয়েছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই ভিডিওগুলো তোমাদেরকে আগেই দিয়েছি। তো একটু খেয়াল করে তোমরা বলো যে কোনো ভিডিওতে বা কোনো ক্লাসে আমি কি ভর পরিবর্তন ধরে করেছিলাম? না, করিনি। কেননা নিউটনের সেকেন্ড ল অফ মোশনে, যেখানে নিউটনের সেকেন্ড ল অফ মোশনে বলাই হয়েছে এবং থিওরিটা আমরা লাস্ট অব্দি যে ইকুয়েশনটা পেয়েছি যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে তোমার প্রযুক্ত বল, এটাই তো। তাহলে এখানে ভরবেগের যে পরিবর্তনটা, সেই ভরবেগের পরিবর্তনটা কি, যে বস্তুটাকে এম ভর ধরেছিলাম, এম ভরের বস্তু ইউ বেগে যাচ্ছিল, সেটার সেই এম ভরের বস্তু এম ভরেই আছে, তার বেগটা পরিবর্তন করেছে ভি হয়েছে, অর্থাৎ প্রথমে তার ভরবেগ ছিল এম ইউ, লাস্টে তার ভরবেগ হলো এম ভি। ঠিক আছে, অর্থাৎ ভরবেগ বেড়ে গেল। তাহলে এই যে ভরবেগটা বাড়লো বা পরিবর্তন হলো, সেটা কিসের কারণে? বেগ পরিবর্তনের কারণে ধরেছিলাম। যে ভরটা ভরেই রয়ে গেছে, যে এম ভরের বস্তু সেই এম ভরটা এম ভরেই রয়ে গেছে, কিন্তু বেগটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তার কারণে ভরবেগের পরিবর্তন হয়েছে। এইখানে আমরা আলোচনা করব যে ভরেরও পরিবর্তন হবে, বেগেরও পরিবর্তন হবে, অর্থাৎ পরিবর্তনশীল ভর এবং পরিবর্তনশীল বেগ দুটোর কারণে যে ভরবেগের পরিবর্তন, এইটা নিয়ে আমাদের এই রকেট মোশনের চ্যাপ্টারটাতে আলোচনা করব। ঠিক আছে, দ্বিতীয় উদাহরণটা কি দিয়েছিলাম? নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল ছবিটা একটু খেয়াল করে দেখো যে M1 M2 ভরের বস্তু পরস্পর সংঘর্ষ হয়েছিল। বলো দেখি, M1 ভরের বস্তু সংঘর্ষের পরে তার ভরটা কি চেঞ্জ হয়েছিল? না, আমরা M1ই রেখেছিলাম, তার বেগ পরিবর্তন রেখেছিলাম, ধরেছিলাম, কিন্তু ভরটা একই রেখেছিলাম, তাই তো। তাহলে ভর পরিবর্তনশীল এখনো পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখাইনি। এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখানেও দেখো যে আমরা ইকুয়েশনটাতে যখন আসছিলাম, থিওরিটা বলার সময় বলেছিলাম, কিন্তু যখন ইকুয়েশনটা বের করেছিলাম সেখানে দেখো ভর M1 ভরের বস্তু সংঘর্ষ ঘটলো, সংঘাত হতলো, তারপরেও আমাদের যে ভরটা সেটা M1 ভরের বস্তুর M1ই রেখেছিলাম। M2 ভরের বস্তুর ভর কত না, সংঘাতের পরেও M2 ভরই রেখেছিলাম। সংঘাতের আগে এবং সংঘাতের পরে কোনো বস্তুর ভরটাকে কিন্তু পরিবর্তন ধরিনি। ঠিক আছে, তো আমরা আজকের এই পর্বের আলোচনাতে আমরা কি দেখব বা কি ধরব না, ভর এবং বেগ দুটোই পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ ভরটাও ক্রমাগত পরিবর্তন হবে, বেগটাও ক্রমাগত পরিবর্তন হবে। ঠিক আছে, এই নিয়ে আমাদের আলোচনা রকেট মোশন। আর রকেট মোশনের একটা স্পেশাল জিনিস হচ্ছে কি, দেখো, স্পেশাল জিনিস নয়, রকেট মোশনটা কিভাবে হয় সেটা বলছি। রকেট রকেটের একটা দেখো জ্বালানি কক্ষ থাকে, দহন কক্ষ। দেখো লাল কালার দেওয়া আছে, ওখানে কি থাকে না, দ্রাহ্য গ্যাস, কোনো কিছু দাহ্য বস্তু থাকে, তরল অক্সিজেন এগুলো থাকে। তো জলে, ওটা হচ্ছে যে দহন কক্ষ, অর্থাৎ ওখানে দহন হয়। সেই যে দাহ্য গ্যাসগুলো বা জ্বলার পরে দগ্ধ যে গ্যাসগুলো, সেগুলো দেখো পিছনের একটা ছিদ্র থাকে, সেই পিছনের ছিদ্র দিয়ে প্রচণ্ড গতিবেগে বের হয়। ঠিক আছে, তাহলে দেখো কিছু পরিমাণ ভর পিছন দিকে প্রচণ্ড গতিবেগে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই যে বের বেগ বের হচ্ছে, তার কারণে একটা প্রতিক্রিয়া বল সামনের দিকে আসবে। ঠিক যেমন বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটা যখন ট্রিগার আমি টিপেছিলাম, তখন কি হয়েছিল, গুলি যখন সামনের দিকে এগিয়েছিল, তখন আমার হাত বা আমার হাতের সঙ্গে বন্দুক পিছু হটেছিল। ঠিক সেরকম রকেটের পিছন দিকে প্রচণ্ড গতিবেগে জ্বালানি বের হচ্ছে, তাহলে রকেটটা কোন দিকে এগিয়ে যাবে? সামনের দিকে। একই থিওরি। ঠিক আছে, তো চলো যাক আমরা রকেট মোশন ব্যাখ্যা করি। ঠিক আছে, এই ব্যাখ্যাটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগিয়ে আমরা করছি। তো চলো যাক দেখি আমরা। তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ একটা রকেট
আমরা এঁকেছি, রকেটের লাল কালারটার সাহায্যে আমরা বুঝাচ্ছি ওখানে জ্বালানি আছে এবং অ্যারো চিহ্ন দ্বারা বুঝিয়েছি কি ওইদিকে প্রচণ্ড গতিবেগে তোমার দাহ্য যে দগ্ধ যে গ্যাস সেটা কিন্তু বের হচ্ছে এবং এটা বের হওয়ার কারণে রকেটটি সম্মুখ দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা থ্রাস্ট ফোর্স কাজ করবে, সেই থ্রাস্ট ফোর্স বা ঘাত বলের কারণে রকেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পিছন দিকে জ্বালানি বের হচ্ছে, প্রতিক্রিয়া বলের কারণে রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তো আমরা টি সময়ে এবং টি প্লাস ডেল্টা টি সময়ে ক্যালকুলেশনে যাচ্ছি। দেখো টি সময়ের টি সময় একটা ইনিশিয়াল মুহূর্ত অর্থাৎ প্রারম্ভিক মুহূর্ত। টি সময়ে দেখো জ্বালানি সহ রকেটের ভর ধরে নিচ্ছি স্মল এম। ঠিক আছে, জ্বালানি সহ রকেটের ভর স্মল এম। রকেটের বেগ কত না স্মল ভি। দহন কক্ষ থেকে নির্গত যে জ্বালানি মানে যে দগ্ধ গ্যাসগুলো সেগুলো যে বেগ ভূপৃষ্ঠ সাপেক্ষে কিন্তু সেটাকে আমরা ধরছি ইউজি। ঠিক আছে, তাহলে কি কি ধরে নিয়েছি দেখো, টি সময়ে এগুলো সমস্তই ধরে নিয়েছি। এরপরে দেখো টি সময়ে রকেটের ভরবেগ। ঠিক আছে, ভরবেগ মানে কি পিআই ধরলাম ইনিশিয়াল, অর্থাৎ পিআই ইজ ইকাল টু ভর ইন্টু বেগ। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। দেখো ভর হচ্ছে এম, বেগ এই মুহূর্তে দেখো ভি, স্মল ভি, তাহলে ভরবেগ কত এম ভি। এরপরে টি প্লাস ডেল্টা টি সময়ে টোটালগুলো ধরে নিচ্ছি। দেখো কি কি, টি প্লাস ডেল্টা টি, ডেল্টা টি যেখানে ক্ষুদ্র সময় অর্থাৎ খুব ক্ষুদ্র সময় পরে, দেখো ডিএম পরিমাণ ভর পিছন দিকে বেরিয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি যে এই ডেল্টা টির সময়ে খুব ক্ষুদ্র ভর পিছন দিকে বেরিয়ে যাচ্ছে, ডিএম পরিমাণ ভর, সরি ডিএম নয় ডেল এম পরিমাণ ভর লাল কালার দ্বারা দেখেছি দেখো বেরিয়েছে। তাহলে নির্গত জ্বালানির ভর কত না ডেল এম। অর্থাৎ এখন রকেটের ভর কত হবে না ছিল হচ্ছে এম, বেরিয়ে গেছে ডেল এম, পিছন দিকে বেরিয়ে গেছে অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি যেটা বাদ হলো, অর্থাৎ রকেটের এখন ভর কত হবে না এম মাইনাস ডেল্টা এম। ঠিক আছে, এম মাইনাস ডেল্টা এম। ক্লিয়ার? রকেটের বেগ কত হবে, বেগটা নিশ্চয়ই বাড়বে, যে ক্রমাগত যেহেতু জ্বালানি দহন হচ্ছে পিছন দিকে তাই সাময়িকবর্তী বেগ বাড়বে। বেগটা কত বাড়লো না আমাদের ছিল হচ্ছে ভি, আমাদের ধরে নিচ্ছি যে ডেল্টা টি সময়ে ক্ষুদ্র সময় অবকাশে ডেল্টা এম পরিমাণ জ্বালানি পিছন দিকে বেরিয়ে গেছে, এর ফলে রকেটের বেগ বেড়েছে খুব ক্ষুদ্র পরিমাণ ডেল ভি পরিমাণ, অর্থাৎ এখন রকেটের বেগ কত হলো ভি প্লাস ডেল্টা ভি। ঠিক আছে, দহন কক্ষ থেকে নির্গত গ্যাসের বেগ কত না ঠিক আগেরটায় সেম একই, অর্থাৎ ইউজি। এটা কিন্তু ভূপৃষ্ঠ সাপেক্ষে, মনে রাখবে এই আপেক্ষিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কার সাপেক্ষে কোনটা। তাহলে আমাদের ধরে নিচ্ছি যে দহন কক্ষ থেকে নির্গত দগ্ধ গ্যাসের বেগ ঠিক আগের মতনই, অর্থাৎ টি সময়ে যা টি প্লাস ডেল্টা টি সময়েও একই, অর্থাৎ ইউজি। নেক্সট দেখো টি প্লাস ডেল্টা টি সময়ে সংস্থাটির মানে এখানে রকেট প্লাস নির্গত জ্বালানি অর্থাৎ জ্বালানির ভর হচ্ছে ডেল এম, এর মোট ভরবেগ পিএফ ইজ ইকুয়াল টু, এখানে দুটো ধরতে হবে, অর্থাৎ রকেট সম্মুখ দিকে পিছনের দিকে কিন্তু জ্বালানি, অর্থাৎ টোটাল সংস্থা ধরলে জ্বালানি এবং রকেট দুটোরই ধরতে হবে, ডেল এম পরিমাণ জ্বালানি এবং যে রকেটের যে ভর আছে। দেখো প্রথমে দুটো পার্ট, তাহলে নিশ্চয়ই প্রথম পার্টে দেখো রকেটের করে নিয়েছি, অর্থাৎ রকেটের ভর কত এম মাইনাস ডেল এম ইন্টু বেগ কত রকেটের এই মুহূর্তে না ভি প্লাস ডেল্টা ভি, এটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি সময়ে। তাহলে এই যে ভরগুলো আমরা ধরে নিয়েছিলাম, বেগটা ধরে নিয়েছিলাম, ভর ইন্টু বেগ করে নিলাম, এটা হলো রকেটের। প্লাস এরপরে জ্বালানিরটা দেখো, জ্বালানিরটা কত না জ্বালানি কত বেরিয়েছে, জ্বালানির ভর কত না ডেল্টা এম, তার সঙ্গে ইউজি গুণ করলাম।
ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই যেটা ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ একই থাকবে, অর্থাৎ টি সময়েও যা টি প্লাস ডেল্টা টি সময়েও ভরবেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে ইকুয়াল ধরে নিয়েছি, অর্থাৎ পিআই ইজ ইকাল টু পিএফ। পিআই ইজ ইকাল টু জানো এবং পিএফ ইজ ইকাল টু আমরা নির্ণয় করে নিয়েছি, সেই মানগুলো আমরা একটু পুট করে নেব এখানে। তো দেখো পিআই ইজ ইকাল টু ইনিশিয়াল ভরবেগ এমভি, ফাইনাল ভরবেগ দেখো আমরা ওখান থেকে লিখে নিলাম যে কত হয়েছে এম মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা ভি প্লাস কত ডেল এম ইন্টু ইউজি। এখানে ইউজি মানেই হচ্ছে যে ডেল এম পরিমাণ যে গ্যাস পিছন দিকে বেড়াচ্ছে দাহ্য গ্যাস, সেটার গতিবেগ ইউজি। সেই ইউজি কিন্তু ভূপৃষ্ঠ সাপেক্ষে ওই দাহ্য গ্যাসটার গতিবেগ, ভূপৃষ্ঠ সাপেক্ষে মনে রাখবে। তাহলে দেখো ইউজি হলো নির্গত জ্বালানির গতিবেগ ভূপৃষ্ঠ সাপেক্ষে, ঠিক আছে, ভূপৃষ্ঠ সাপেক্ষে ইউজি। দেখো পিছন দিকে যেটা বেরাচ্ছে ফার্স্ট অংশে আমরা ধরেছি ইউজি, সেটা সেকেন্ড অংশ কিন্তু একই, অর্থাৎ ইউজি থাকছে ভূপৃষ্ঠ সাপেক্ষে। এটা কিন্তু প্রথম ঔজা পরৌতা। এবারে আমরা ধরে নিচ্ছি একটা ক্যালকুলেশনে আসছি, ইউজি উইথ রেসপেক্ট টু রকেট। আমরা আগেরটা ভূপৃষ্ঠ সাপেক্ষে ধরেছিলাম, আমরা যদি রেসপেক্ট টু রকেট ধরি, অর্থাৎ রকেটের সাপেক্ষে যে দাহ্য গ্যাসটা তার যে গতিবেগ, ঠিক আছে, রকেট সাপেক্ষে জ্বালানির গতিবেগ, আমরা ইউজি রকেট লিখেছি, সেইটা কত হবে? নিশ্চয়ই গ্যাসের গতিবেগ মাইনাস রকেটের গতিবেগ, এটাই নিয়ম। যার সাপেক্ষে ধরি, আমরা আপেক্ষিক গতিবেগে পড়েছিলাম, যার সাপেক্ষে ধরি তার আগে নেগেটিভ চিহ্ন বসাই। দেখো এখানে তাহলে ইউজি রকেট ইজ ইকুয়াল টু ইউজি মাইনাস কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ রকেট। ক্লিয়ার? বসাচ্ছি, দেখো ভেলোসিটি অফ রকেট কত এই মুহূর্তে? ভি প্লাস ডেল্টা ভি, অবশ্যই সেটাই বসাবো। এখানে খুব গুরুত্বপূর্ণ, দেখো ইউজি রকেটটাকে আমরা লিখলাম কি মাইনাস ইউ। কেন মাইনাস ইউ? না, এই যে রকেট সাপেক্ষে যে গ্যাসের গতিবেগটা দাহ্য গ্যাসের, সেইটা কিন্তু পিছন দিকে বেড়াচ্ছে, ঠিক আছে, দাহ্য গ্যাস পিছন দিকে বেড়াচ্ছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো দাহ্য গ্যাসটা পিছন দিকে বেড়াচ্ছে, রকেট কিন্তু সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে যে ইউ চিহ্নিত করেছি দেখো, এই ইউটাকে আমরা কিন্তু নেগেটিভ ধরে নেব। কেন? রকেট সম্মুখবর্তী, এটাকে আমরা পিছন ধরছি, পিছন দিকে বেড়াচ্ছে। অর্থাৎ এখানে দেখো ইউ ইজ দ্য ভেলোসিটি অফ এক্সস্ট গ্যাস উইথ রেসপেক্ট টু রকেট, এই ধরছি আমরা। এখানে ইউটাকে নেগেটিভ ধরার কারণ হচ্ছে কি না, রকেট সামনের দিকে, সমস্ত বেগগুলোই সামনের দিকে করেছি, কিন্তু গ্যাসের যে দাহ্য গ্যাসের গতিবেগ সেটা কিন্তু পিছন দিকে, তার জন্য আমরা ইউজি রকেট এটাকে নেগেটিভ ধরছি এবং এটাকে ধরে নিচ্ছি মাইনাস ইউ, ঠিক আছে, মাইনাস ইউ ধরছি। মাইনাসটার তাৎপর্য হচ্ছে পিছন দিক বলে মাইনাস। তো মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি হবে না, সেটা একটু দেখে নাও। ইজ ইকুয়াল টু ইউজি মাইনাস রকেটের ভেলোসিটি কত না ভি প্লাস ডেল্টা ভি। আর এখানে ইউ কেন নেওয়া হয়েছে, ইউর আগে নেগেটিভ কেন নেওয়া হয়েছে সেটাও বলে দিচ্ছি, লিখে দিয়েছি দেখো। তাহলে ইউজি ইজ ইকুয়াল টু কত, এখান থেকে একটু দেখে নাও, ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝতে পারছো যে বীজগাণিতিক যে ক্যালকুলেশন, ইউজি ইজ ইকুয়াল টু ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউ, বা ইউজি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো। তো আমরা এই ইউজির মানটা এই সমীকরণের এখানে পুট করছি, দেখো ইউজির জায়গায়। তাহলে কত হলো? এমভি ইজ ইকুয়াল টু, দেখো যেটা বরাবর লিখে ফেললাম, খালি ইউজির জায়গায় আমরা কি লিখছি? ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ইউ। ক্লিয়ার? খালি আমরা ইউজির জায়গাটা চেঞ্জ করে নিলাম। এবারে গুণগুলো করছি, দেখো এমভি গুণ করলে কত হয়? এমভি প্লাস এম ইন্টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ইন্টু ভি প্লাস ডেল্টা এম ডেল্টা ভি প্লাস এই এমটার সঙ্গে দেখো বাদ বাকিগুলো গুণ করছি,
ডেল এম ভি প্লাস ডেল এম ডেল ভি, আচ্ছা, মাইনাস ডেল্টা এম ইউ। এরপর কোনগুলো কাটাকাটি হবে একটু দেখে নাও এবং কোনগুলো থেকে যাচ্ছে দেখো, আমরা গোল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি কোনগুলো থেকে যাচ্ছে, দেখো এইটা। তাহলে এম ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ইউ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা এটা করলাম, সমান চিহ্ন মাঝখানে দিলাম এবং ডিভাইডেড বাই ডেল্টা টি করে নিলাম, ঠিক আছে। কত হলো দেখো, ডেল্টা টি দ্বারা আমরা ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এম ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি ইজ ইকাল টু ইউ ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা আসলো। এবার দেখো এই ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি, এই যে ডেল্টা কথাটাকে আমরা ডি লিখে দিচ্ছি। ডি মানে ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়, অর্থাৎ আরও যদি ক্ষুদ্র হয় শূন্যের কাছাকাছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডি লিখে দিতে পারি। তো এখানে একটা নেগেটিভ সাইনও আমরা নিয়েছি, দেখো এখানে ডান পক্ষে আমরা একটা নেগেটিভ চিহ্ন নিয়েছি। এই নেগেটিভ চিহ্নের তাৎপর্য হচ্ছে আমাদের দেখো ভরের যে পরিবর্তনের হার অর্থাৎ ডিএম বাই ডিটি সেটা নিচের দিকে, রকেটের গতি উপরের দিকে। এই বিপরীত গতির জন্য আমরা একটা নেগেটিভ চিহ্ন নিয়েছি, ক্লিয়ার। অর্থাৎ রকেটটা যদি আপওয়ার্ড যায় অর্থাৎ উপর দিকে যায় তাহলে রকেটের গতিবেগ কিন্তু, রকেটের যে বেগ পরিবর্তন সেটা কিন্তু উপরের দিকে, আর রকেটের যে ভর পরিবর্তন সেটা কিন্তু নিচের দিকে। এই জন্য আমরা একটা নেগেটিভ সাইন ব্যবহার করেছি, ঠিক আছে। আর এক্ষেত্রে আমাদের খুব ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ ভরেরও খুব ক্ষুদ্র পরিবর্তন, সময়েরও খুব ক্ষুদ্র পরিবর্তন অর্থে আমরা ডেল্টাটাকে ডি লিখি, ঠিক আছে। যেখানে সময়টা খুব ক্ষুদ্র সেক্ষেত্রে ডেল্টার জায়গায় ডি লিখি। দেখো ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিএম ডিটি, ক্লিয়ার। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, একটু দেখে নেবে। এখানে দেখো ডিভি ডিভাইডেড বাই ডিটি মানে বেগ পরিবর্তনের হার, এটা কিন্তু ত্বরণ এ ধরে নিচ্ছি, দেখো এটাকে এ ধরে নিচ্ছি। ডান পক্ষ যা ছিল তাই রইল, অর্থাৎ মাইনাস ইউ ডিএম বাই ডিটি, এটাই রইল। তোমরা এই ইকুয়েশনটাকে একটু মন দিয়ে লক্ষ্য করো যে আমরা এম ইন্টু এ করেছি। এম ইন্টু এ মানেই তোমরা বল জানো, আর ডান সাইডে যে ডিএম ডিভাইডেড বাই ডিটি আছে, এই ডিএম ডিভাইডেড বাই ডিটি মানে কিন্তু ভর পরিবর্তনের হার, অর্থাৎ ভরটা কিভাবে পরিবর্তন হচ্ছে জ্বালানি নির্গমনের হার হিসাবে। আর তো বাম সাইডে বললাম যে এম ইন্টু এ মানেই কিন্তু ত্বরণ, এম ইন্টু এ মানেই হচ্ছে বল, এটা কিন্তু থ্রাস্ট ফোর্স অর্থাৎ ঘাত বল, ঊর্ধ্বমুখী ঘাত বল। রকেটের জ্বালানি যদি নিচের দিকে বের হয় এই থ্রাস্ট ফোর্সটা কিন্তু উপর দিকে কাজ করবে, রকেটটাকে উপর দিকে ঠেলে পাঠাবে, এরকম ভাবতে পারো। ইজ ইকুয়াল টু কি না, দেখো মাইনাস ইউ ছিলই, তাহলে মাইনাস ইউ ইন্টু জ্বালানি নির্গমনের হার বা জ্বালানির যে ভর পরিবর্তনের হার, এটাই। বা এই থ্রাস্ট ফোর্সটাকে তোমরা শুধু এফও লিখতে পারো মনে রাখার জন্য, এফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইউ ডিএম ডিভাইডেড বাই ডিটি। এই ইকুয়েশনটাকে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, যেটা থ্রাস্ট ফোর্সের ইকুয়েশন, ঘাত বলের ইকুয়েশন, রকেটটা যে ঘাত বল পাবে উপরের দিকে ওঠার জন্য সেই ঘাত বলের ইকুয়েশন। তো এখানে রকেটের যে ত্বরণ সেটাও নির্ণয় করতে হয়, দেখো উপরের যে ইকুয়েশনের থেকে আমরা ত্বরণটা নির্ণয় করে নিতে পারছি সহজেই। তো দেখো এ ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইউ বাই এম, এমটা যেখানে রকেটের ভর, ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস
ইউ ডিভাইডেড বাই এম ডিএম বাই ডিটি। প্রত্যেকটা ইউ মানে কি, এম মানে কি, ডিএম মানে কি, ডিটি মানে কি, প্রত্যেকটাই তোমরা জানো। এই ইকুয়েশনটা হলো রকেটের ত্বরণের ইকুয়েশন। এই ত্বরণটা কিন্তু ঊর্ধ্বমুখী বা আপওয়ার্ড। তাহলে আমরা থার্স্ট ফোর্সের ইকুয়েশন পেলাম এবং রকেটের যে ত্বরণ তার ইকুয়েশন আমরা পেলাম। ঠিক আছে, দুটো ইকুয়েশন আমরা কিন্তু পেয়ে গেলাম। এই ইকুয়েশনগুলো তোমাদের বিভিন্ন মাল্টিপল চয়েস কোশ্চেন এবং বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে দেখো ডিএম বাই ডিটি সেটা কিন্তু নিচের দিকে, আর রকেটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ঘাত বলটা উপরের দিকে। দেখো এফ উপরের দিকে, ডিএম বাই ডিটি নিচের দিকে কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই কিন্তু এখানে একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করেছি এবং এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো জিনিসই তোমরা বুঝতে পারছো। নিউটনের থার্ড ল এখানে অ্যাপ্লাই হচ্ছে, সেটা বুঝতে পারছো। তো যাই হোক, ক্রিয়া প্রতিক্রিয়া এবং ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে আমরা এই সমস্যাটির সমাধান করলাম, অর্থাৎ রকেটের যে ঊর্ধ্বমুখী ঘাত বল সেটা বের করলাম, রকেটটির ত্বরণ আমরা বের করলাম। ঠিক আছে, এরপরে দেখো রকেটের যে তাৎক্ষণিক বেগ তার ইকুয়েশন বা তার সমীকরণ কিভাবে করব সেটা আমরা আসবো। অর্থাৎ ত্বরণ বের করে নিয়েছি, এর থেকে আমরা বেগের ইকুয়েশনে যাব। তো একদম উপরের যে ইকুয়েশনটা দেখো, ওই ইকুয়েশন থেকে আমরা আরো চিহ্ন টেনেছি, ওই ইকুয়েশনটাকে আমরা একটু নিচ্ছি, তারপর থেকে আমরা ক্যালকুলেশনগুলো সহজে করছি। দেখো, অর্থাৎ এম ডিএম ডিভি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম বাই ডিটি। এই ইকুয়েশনটা একটু লিখে নিলাম, উপরে করেছিলাম সেই ইকুয়েশনটাই লিখে নিয়েছি। দেখো, বা এখানে দেখো ডিটিটাকে আমরা একটু আউট করে নিচ্ছি, নিচের যে ডিটি পোর্শনটা আছে সেটাকে বোথ সাইড কেটে যাচ্ছে এরকম ভাবে ভাবতে পারো, তো আউট করে নিলাম। অর্থাৎ এম ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ডিএম। ঠিক আছে, এরপরে দেখো এই ইকুয়েশনটার থেকে আমরা করছি, আরেকবার লিখে নিচ্ছি, দিয়ে আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশনের নিয়ম তোমাদেরকে বলা হবে, নিয়মটা একটু পরেই তোমাদের দেওয়া আছে। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম নিয়ে তোমাদের কোনো ব্যাপার নেই, ইন্টিগ্রেশনের নিয়ম তোমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা একটু সাইডে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন উইথ বোথ সাইড, অর্থাৎ দুপক্ষের ইন্টিগ্রেশন করা হচ্ছে, দু সাইডেরই সমান সমান চিহ্নের। তো দু সাইডের ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, আমাদের দুটো লিমিট ধরা হবে। লিমিটটা হচ্ছে যখন তার ভর ছিল প্রাথমিক ভর অর্থাৎ m0, তখন তার বেগ কত, তখন তার বেগ হচ্ছে কত না 0, অর্থাৎ প্রাথমিক ভর যখন m0 ছিল তখন তার বেগ 0 ছিল, যখন m তখন তার বেগ কত v, এই ধরে করছি আমরা। ঠিক আছে, বা m এটার ইন্টিগ্রেশন করলে তোমাদের ভি হয়, লিমিটটা 0 টু ভি, ঠিক আছে 0 টু ভি। এবং দেখো ডান সাইডেরটা কি হবে না, আরেকটা লাইন আমাদের লিখে নিতে হতো বা দিয়ে এখানেই, তো দিয়ে এমটাকে কি করতে হতো না ডান সাইডে পাঠাতে হতো, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের লিমিট যেটা বসাচ্ছি ডি 0 টু ভি ডিভি, এমটাকে যদি ডান সাইডে পাঠিয়ে দিই কত হবে না মাইনাস ইউটা থাকলো, লিমিট বসালাম, ডিএম ডিভাইডেড বাই এম হবে। ঠিক আছে, এটার পরে আমাদের দেখো করছি পরের লাইনটা, তো এমটাকে এখানে তাহলে কেটে দিলাম। ওকে, এরপরে দেখো মাইনাস ইউ আছে, মাইনাস ইউটা বসালাম, এটার ইন্টিগ্রেশন করলে আমাদের যেটা হয়
সূত্রটা আমরা একটু পরেই বলে দেবো, লিখে দেবো, তোমরা লিখে নিবে বা বুঝে নিবে। ln অর্থাৎ লগ ই বেস যেটা ln বলা হয় m, আর লিমিটটা m0 টু m। তো এখানে দেখো লিমিটগুলো আমরা বসাচ্ছি। ভি মাইনাস 0 মানে ভি ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইউ ln, প্রথমে আপার লিমিট বসাই অর্থাৎ m, ln m মাইনাস লোয়ার লিমিট ln m0, ঠিক আছে, বা ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বসাবো, ঠিক আছে, মাইনাস ইউ ইন্টু ln, দেখো এটা তোমরা ক্লাস 10-এ না 9-এ করেছো, তাহলে ln m ডিভাইডেড বাই m0, ঠিক আছে, বা ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু কত না মাইনাসটাকে যদি আমরা তুলে নিই তাহলে m ডিভাইডেড বাই m0 ছিল, সেটার জায়গায় m0 ডিভাইডেড বাই m করে নিলাম, ঠিক আছে। দেখো আমাদের ফাইনালি যেটা আসলো সেটা আমরা লিখে ফেলেছি, ভি এর যে ফর্মুলাটা, এবং বলেছিলাম যে ফর্মুলাটা তোমাদের দিয়ে দেবো। দেখো এই ফর্মুলাটাও তোমাদের দিয়ে দিয়েছি, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু কত হয়, ln x, লিমিট বসালে অর্থাৎ x0 টু x লিমিট যদি বসাই, এখানেও ডান সাইডেও কিন্তু x0 x লিমিটটা আমরা বসাবো, এবং লিমিটের ক্যালকুলেশন করলে কত হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ ln x মাইনাস ln x0। লগের যে ফর্মুলা সেটা আমরা জানি, ln মাইনাস মানে কি ln x ডিভাইডেড বাই x0, তোমরা ক্লাস 9-এ করেছো লগের ফর্মুলা, ঠিক আছে। এটা কিন্তু ডান সাইডের যে ক্যালকুলেশনটা করেছিলাম তার ফর্মুলা ইন্টিগ্রেশনের, বাম সাইডটা তো ভি হয়ে গেছিলো। তো এই ফর্মুলাটা একটু দেখে নিবে। এরপরে দেখো রকেটের যে ভরটা এখন দাঁড়াচ্ছে, ঠিক আছে, অর্থাৎ টি প্লাস ডেল্টা টি সময় পরে, ঠিক আছে, সেই যে ভরটা, এখানে ডেল্টা টি নয়, টি প্লাস ডিটি সময় পরে যে ভরটা হবে, সেই ভরের ইকুয়েশন কি না এম ইজ ইকাল টু m0 মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি, ঠিক আছে। এখানে দেখো m0 মানে প্রাথমিক ভর, একদম ফার্স্ট যে ভরটা, তার থেকে হ্রাস পেল কত না ডিএম ডিটি, এটা হচ্ছে ভর পরিবর্তনের হার ইন্টু সময়, মানে টোটাল ভরটা যেটা হ্রাস পেল, ঠিক আছে। এইটা হলো কি এই এম মাইনাস যে পোর্শনটা করেছি, এই যে মাইনাস মানে বিয়োগটা, এই বিয়োগ ফলটাই হচ্ছে কি তোমার ভর, এখনকার যে ভর অর্থাৎ টি প্লাস ডেল্টা টি বা টি প্লাস ডিটি সময় পরে যে ভর হলো। এখানে দেখো এম যদি কমতে থাকে রকেটের গতিবেগ কিন্তু বাড়বে, অর্থাৎ ক্রমশ যত রকেটটা উপর দিকে যাবে রকেটের ভর কমে যাবে, বেগ ক্রমশ বেড়ে যাবে। রকেটের যে সর্বোচ্চ গতিবেগ, সেই গতিবেগটা আমরা একটু বের করে নেব। কখন গতিবেগটা সর্বোচ্চ হবে, যখন সমস্ত জ্বালানি ফুরিয়ে যাবে, ঠিক আছে, আর জ্বালানি থাকবে না, আর ভর হ্রাস পাবে না তার, ঠিক আছে, সেই অবস্থায় যে রকেটের গতিবেগ সেটাই কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ দেখো নিচে আমরা লিখে দিয়েছি, রকেটের সমস্ত জ্বালানি শেষ হয়ে গেলে রকেট যে গতিবেগ অর্জন করে তাই হলো রকেটের সর্বোচ্চ গতিবেগ। সমস্ত জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, এরপরে রকেটের যে গতিবেগ থাকছে সেটাই কিন্তু সর্বোচ্চ গতিবেগ। এরপরে গতিবেগ আর বাড়বে না, কেননা জ্বালানি আর নেই, পিছন দিকে কোনো গ্যাস বা জাহ্য গ্যাস বের হচ্ছে না, ঠিক আছে। তো দেখো এই সর্বোচ্চ গতিবেগের যে ক্যালকুলেশনটা একটু দেখে নাও। আমরা ধরে নেব যে প্রাথমিক শুরুতে যে জ্বালানির ভর ছিল সেটা কত, এম এফ ধরে নিচ্ছি, এফ মিনস ফুয়েল, ঠিক আছে। জ্বালানি ছাড়া রকেটের ভর কত, এমসি, ঠিক আছে, জ্বালানি ছাড়া রকেটের ভর এমসি। তাহলে রকেটের মোট ভর কত হচ্ছে না, শুরুতে যে জ্বালানির ভর প্লাস জ্বালানি ছাড়া রকেটের ভর, অর্থাৎ দুটো ভর যোগ করে নিতে হবে, ঠিক আছে, জ্বালানির ভর প্লাস যে ফ্রেশ রকেটের ভর, ঠিক
ঠিক আছে, ফ্রেশ জ্বালানি ফ্রেশ রকেট, দুটো ভর যোগ করলে রকেটের মোট ভর বেরাবে। রকেটের সর্বোচ্চ গতিবেগের ইকুয়েশন কি না, সর্বোচ্চ গতিবেগের ইকুয়েশন দেখো ডান সাইডে লিখে দিয়েছি। তাহলে ভি ম্যাক্স কত হবে না, ভি ম্যাক্স আমরা বের করব। দেখো এই যে সমীকরণটার থেকে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু এলএন, এম জিরোর জায়গায় আমরা কত বসাবো না এমসি প্লাস এম এফ, এটা বসাবো এমসি প্লাস এম এফ ডিভাইডেড বাই কি রকেটের যে ভর এমসি মানে জ্বালানি ছাড়া রকেটের যে ভর, অর্থাৎ এখন যে ভরটা দাঁড়াচ্ছে কত হচ্ছে ইউ এলএন ইন্টু এমসি, এমসি কেটে গেল, 1 হলো 1 প্লাস এম এফ ডিভাইডেড বাই এমসি। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার কি ভি ম্যাক্সের ইকুয়েশন। বা ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ইউ এলএন 1 প্লাস এম এফ ডিভাইডেড বাই এমসি। ইকুয়েশনটাও একটু মাথায় রাখবে। তো আমাদের এই গেল রকেট মোশনের ইকুয়েশন। পরপর ইকুয়েশনগুলো মনে রাখবে, ঠিক আছে? ভালো করে পড়বে, ভালো থাকবে। এই পর্যন্তই।